শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে। খবরটা আমরা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবিয়া স্টুডি। 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণের খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ দিনমজুর বাবা। এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচলে। মামলা হলে 2 কিশোরকে গ্রেফতারের পর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। 5 সন্তানকে নিয়ে পাগল প্রায় এই পরিবারটি এখন। অসহায় পরিবারটি জানিয়েছে যে রোববার বিকেলে সমবয়সীদের সাথে খেলছিল 6 বছরের এই শিশুটি। 10 টাকা দেওয়ার প্রলোভনে তাকে বাড়ির কাছে ঝোপের আড়ালে নিয়ে যায় গ্রামের 2 কিশোর। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ওই 2 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার পর ওই 2 কিশোরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে শিশুর নানি। ঘুরিলে ফুলাইতে ডাক কে লইয়া গেছে ওই সামনে বান্নে চালা এখানে বটকাছ চলে হারাইছে কুড়িন্দে দেখতে লইয়াছে। 4-5টা বাচ্চা কাচ্চা, তার উপরে নির্ভর করতো। এখন তার আর কেউ নাই, মনে করেন যে এই রুজি করব বা ইনকামের কোনো রাস্তা নাই তার আর। আমরা খবর পাইছি 9:30টার দিকে। আমরা 11:30টার মধ্যে দুজনকে ধরে ফেলছি আর কি। আমরা পরে হাতটাও নিচ্ছি এবং রেকর্ড হয়েছে আর কি। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার ওই শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে। তার স্বাস্থ্যে দ্রুত উন্নতির বিষয়ে আশাবাদী চিকিৎসকেরা। এদিকে শিশু নির্যাতনের ঘটনায় আজও প্রতিবাদ মুখর ছিল মাগুরা। আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এদিকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 3 আসামিকে দেওয়া হয়েছে 5 দিনের পুলিশি হেফাজত। ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজলিউশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান করব না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছি। তাদের সোনারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোনারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। চুরির ঘটনায় আটক, পরে মোবাইল ফোন ঘাটলে বেরিয়ে আসে হত্যা, ধর্ষণ সহ চাঞ্চল্যকর অপরাধের সব তথ্য। এই ঘটনা পঞ্চগড়ে ঘটেছে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন যে শনিবার রাতে আটোয়ারিতে একটি অটো ইজি বাইক চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ নামে এক যুবক। পরে পুলিশে দিলে তার মোবাইল ফোন চেক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি এবং ভিডিও দেখতে পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করেছে যে 13 জানুয়ারি রাতে ট্রেনের যাত্রায় এক নারীর সাথে পরিচয় হয় তার। আটোয়ারিতে নামার পর তাকে একাধিকবার ধর্ষণ করে সাজ্জাদ। পরে হত্যা করে মরদেহ খণ্ড করে রেল লাইনে ফেলে রেখে বিষয়টিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। এ ঘটনায় পুলিশের করা 2টি মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই মেয়েটিকে কয়েকবার দর্শন করে তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটা সুপারি বাগানে, তখন রাত 12টার সময় এখানেও কয়েকবার দর্শন করে 2 হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। কক্সবাজারে মার্কিন নাগরিককে হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানিয়েছেন যে সোমবার সকালে হিলটপ সার্কিট হাউসের নিচে একজন মার্কিন নারী হাঁটতে বের হলে পেছন থেকে তারেক নামের যুবক তাকে উত্ত্যক্ত করে। পরে ওই মার্কিন নাগরিক বিষয়ে অভিযোগ জানালে অভিযানে নামে পুলিশ। বিকেলে পৌরসভার ঝাউতলা থেকে তারেককে গ্রেফতার করা হয়েছে। তার গায়ের উপরে জাম দিয়ে তার উপরে পড়েছে, পড়ার পর ওনার শরীরের বিভিন্ন জায়গায় মানে তারা চেষ্টা করছে শ্লীলতা হানি করার জন্য চেষ্টা করছে, আরো কিছু জীবের ঘটনা আছে। টোটাল ঘটনাটা তাকে 10 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে।
মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী ভিডিও তৈরির অভিযোগে খালেদ মাহমুদ হৃদয় নামে এক যুবককে সাভার থেকে আটক করেছে পুলিশ। বিকেলে আমিনবাজার থেকে তাকে আটক করা হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খালিদ মাহমুদ হৃদয় নামে এক যুবক বিভিন্ন সময় নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে তা প্রচার করে আসছিল। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যারা শালীন পোশাক পরে আছে তাদেরকেও সে বলছে যে তুমি হিজাব পরো, তুমি বোরকা পরো। তারপরে একটা মেয়েকে দেখা যাচ্ছে হিন্দু মেয়ে, তাকেও বলছে সে এরকম। অর্থাৎ সে একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বানিয়ে দিচ্ছে সে। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং ধর্ষণ নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখা দিচ্ছে। ধর্ষণ বিরোধী মানববন্ধন থেকে এমন অভিযোগ জাতীয়তাবাদী ছাত্রদলের। বক্তব্যে ছাত্রদলের শীর্ষ নেতারা দাবি করেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময় জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিগত সময়ের বিচারহীনতা সংস্কৃতির ধারাবাহিকতাতেই বেড়েছে নারী নির্যাতন আর শিশু ধর্ষণের ঘটনা। আরেক কর্মসূচি থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেছেন যে বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার। মিছিল পূর্ব সমাবেশে রিজভী আহমেদ আরও দাবি করেছেন যে বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি এবং এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে। ছাত্রদের কথা মতো চললে কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্ন তুলেছেন রিজভী। তারা যদি ডিসিকে নির্দেশ করে, তারা যদি এসপিকে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। ঠিক কতদিনের মধ্যে নির্বাচন এবং সংস্কার হবে তার রোড ম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে একথা বলেছেন তিনি। বলেছেন, কোনো রকম ছল চাতুরির মাধ্যমে নির্বাচন এবং সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। নির্বাচনের বিরুদ্ধে নয়, এনসিপি ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে কিনা এর নিশ্চয়তা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এই দলের লক্ষ্য বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে দেশে বিচার সংস্কার পেছানোর রাজনীতি দেখতে চায় না সরকার। এ সময় সার্জিস আলম বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ দিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না। শাসকরা মালিক হবেন না, সেবক হবেন, এমন বাংলাদেশ করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় মণিপুর হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, সেই দেশে দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না। দেশে এমন আল্লাহর আইন চাই, অন্য সব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দল ইমানদারির সবচেয়ে কাছাকাছি নির্বাচনে সেই দলকে বাছাই করতে আহ্বান। যার মুখের কথার সাথে কাজের বেশি মিল থাকবে, জাতি তাদেরকেই বেছে নেবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি, সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন। রাজধানীর উত্তরখানে নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া।
সকাল আনুমানিক 5টার দিকে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের প্রাথমিক ধারণা যে তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমাদের সঙ্গে কে বা কারা নাকি তারা বাসায় ইয়া করছে, কুবাইয়া তারা আহত করছে এবং ওখানকার কিছু লোক তারা নিয়ে আসছে। এটা তো এখন আসলে বলা মুশকিল। পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে কে বা তারা তার কোপাইলো। আমরা তো পুলিশের কাছ থেকে জানলাম যে তার গলায় আঘাত, মাথায় আঘাত। প্রায় 7 ঘন্টা দুর্ভোগের পর বনানীর সড়ক ছেড়ে গেছেন গার্মেন্টস কর্মীরা। সকালে ট্রাকের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হলে ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। চলে দুপুর 1:30টা পর্যন্ত। শহর জুড়ে দেখা দিয়েছে এক ধরনের তীব্র যানজটের, যা ছড়িয়ে পড়ে বিমানবন্দর থেকে উত্তরা, মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত। কাজে বেরিয়ে যানজটের ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কের নাকাল হতে হয় তাদেরকে। বিকল্প ব্যবস্থা করতে না পেরে হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেশিরভাগ মানুষ। পরে চালককে গ্রেফতার আর নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন তারা। আমাদের চোখের সামনে দৈনিক অ্যাক্সিডেন্ট একটা না একটা হইতেই আছে। তবু তারা যদি আগের থেকে যদি এই জায়গায় ব্যবস্থা নিত, আজকে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। আমাদের দাবি হচ্ছে এটাই যে দেখেন, আমরা এই রোডে যে পারাবার করি, আমাদের এখানে ট্রাফিক কোন বা আমাদের যে রোড পার করে দিবে এরকম কোনো ব্যবস্থাই নেই। ওদের প্রথমে দাবি ছিল যে ট্রাক ধরতে হবে, তো আমরা ট্রাকটা আটক করলাম। সেটাও আমরা সিসিটিভি ফুটেজ দেখে, আর প্রথম দিকে একটু তাদেরও সেন্টিমেন্ট ছিল একটু অন্যরকম। পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও বিষয়গুলো একটু বুঝতে পেরেছে যে না, এটা তো কোনো সলিউশন না। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে, তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। ঐক্যমত্য কমিশনের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করবে না। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে, তবে আলোচনার মাধ্যমে সমাধান আশা করছে কমিশন। যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে আর কি। একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। রাষ্ট্রপতির শাসন জারির পর আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি জো সম্প্রদায়ের ডাকে রোববার থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। কাং পোক পীর জেলাতে পুলিশের সাথে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত 40 জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য এবং একাধিক নারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতা প্রবণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। 48 ঘন্টার অভিযানে আটক করা হয়েছে সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে 17 জনকে। গেল মাসে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পদত্যাগের পর রাষ্ট্রপতি শাসন জারি করেন মণিপুরে। কেন্দ্রের হাতে চলে যায় রাজ্য প্রশাসন। জাতিগত সহিংসতা বিগত 1.5 বছর ধরে উত্তপ্ত পূর্বাঞ্চলে এই রাজ্যটি এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সেখানে অন্তত 250 মানুষ, গৃহহীন 1.5 লাখেরও বেশি বাসিন্দা। বাংলাদেশের রাজনীতি গভীর তলানিতে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশ রক্ষায় দরকার সৎ এবং ভালো সরকার। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লালমোহন ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেছেন তিনি এ সময় আরও বলেছেন যে গত 16 বছর আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষকের নামে মাস্তানদের নিয়োগ দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যে সরকারের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান 100 কোটি টাকার মালিক, সে দেশের এমপি এবং মন্ত্রীরা কি পরিমাণ লুট করছে তা তদন্তের দাবি
রেখে তিনি বলেছেন এসব কথা। লালমোহনের উন্নয়নে নিজের অবদানের কথা তুলে ধরে সাবেক এই মন্ত্রী আরও বলেছেন যে তার আমলেই উন্নয়নের ছোঁয়া বদলাতে শুরু করে লালমোহন। আগামীতে জনগণ দায়িত্ব নিলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বাংলাদেশের রাজনীতি একেবারে গভীর তলানিতে। রাজনৈতিক নেতাদের আপনারা টেলিভিশনে দেখেন, আমি এদের অনেকের সাথেই পরিচয় আছে। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষেরা দেশকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন সেখানে অন্তত 5 জন। সোমবার রাতে গাংনী বাস স্ট্যান্ড চত্বরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে যে এই এলাকাতে ফল ভাণ্ডারের স্থানে দোকান বসানো নিয়ে গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে শুরু হয়েছে সেখানে সংঘাত। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারী পুরুষ সহ আহত হয়েছে সেখানে অন্তত 20 জন। দুপুরের পর থেকে নাসিরনগরের চাপড়তলা গ্রামে কয়েক দফা এই সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে যে শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এই গ্রামেরই মোল্লাবাড়ির আকাশ এবং ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে পরদিন সন্ধ্যায় আকাশকে মারধর করে বাবুলের সমর্থকরা। এরপর থেকেই ছড়ায় সেই উত্তেজনা। দুপুর থেকে বিকেল পর্যন্ত লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ জড়ায় এই সংঘাতে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।